সমকালের বিশেষ প্রতিবেদক রাশেদ মেহেদী, আমরা কথা বলবো তার সাথে। রাশেদ মেহেদী, শুভ সকাল আপনাকে। এই যে ঈদকে সামনে রেখে আমরা এতগুলো সিদ্ধান্ত বারবার পাল্টালাম, আমরা যদি শুরু থেকে দেখি, গার্মেন্টস বন্ধ করেছি, কলকারখানা বন্ধ করেছি, আমরা আবার চালু করেছি, আবার বন্ধ করেছি। এখন ঈদের সময় যখন এই সময়টায় এসে আমাদের প্রয়োজন ছিল মানুষকে একত্রিত রাখার, প্রথমে আমরা শুনলাম কড়া নজরদারি করা হবে, তারপরে আমরা আবার তাদেরকে ছেড়ে দিলাম যে না, আপনারা বাড়ি যেতে পারবেন, হুড় করে সবাই বাড়ি চলে গেল। আমরা কতটা ঝুঁকির মধ্যে বাংলাদেশকে ফেলে দিলাম? আসলে একটু আগে তুমি বিশেষজ্ঞদের কথা শুনছিলাম আমরা, তারা যেমনটা করে বললেন যে আসলে অনেক বড় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছি। স্বাভাবিক বিচার বুদ্ধিতেও কিন্তু সেই ঝুঁকিটাই চলে আসে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের কোনো সিদ্ধান্ত কখনোই কনস্ট্যান্ট ছিল না। আপনি যখন খেয়াল করে দেখবেন যে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, একদম শুরু থেকে যদি খেয়াল করেন, 8ই মার্চ যখন প্রথম ধরা পড়লো, তারপরেই বলা হলো যে এত কঠোর লকডাউনের দিকে যাওয়া হবে। কিন্তু সেটা কি করে নেওয়া হবে, বিদেশি ফ্লাইট গুলো এই সময় বন্ধ করাটা খুব জরুরি ছিল। করা হবে কি হবে না, কিভাবে করা হবে, এই চিন্তা করতে করতে কিন্তু একটা লম্বা সময় চলে গেছে। এবং ওই সময়টা চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্রবাসীরা যখন আসলো প্রথমে, তাদেরকে কোয়ারেন্টাইন এখানে রাখা হবে কিনা, কোথায় রাখা হবে। চীন থেকে যারা আসলেন তারা কোয়ারেন্টাইন মেনে নিলেন, ইতালি থেকে যারা আসলেন তারা একটু প্রতিবাদ করলেন, করলেন। সরকার তাদেরকে ছেড়ে দিল এবং ওইভাবে যে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে সেটাও করলো না। ফলে শুরু থেকেই কিন্তু এক ধরনের সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে আমাদের চলে গেছে এবং এখনো সেটাই। আপনি একবার বললেন যে ঈদে বাড়ি যেতে দেবো না, জি। আবার আপনি বললেন যে না, যারা ব্যক্তিগত গাড়ি আছে তারা যাবে। ভাই, একটা জায়গায় কি দুই ভাগে ভাগ করা যায় যে ব্যক্তিগত গাড়ি আছে কিংবা যার ব্যক্তিগত গাড়ি নাই, যাবে না যাবে না, এবং গভর্নমেন্ট চাইলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। আমরা সরকারের সক্ষমতা সেটা দেখেছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে সরকার একটা পপুলার ডিসিশনের পক্ষে থাকতে চায়। যেহেতু আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতা কম, আপনারা দেখবেন কেউ কেউ বলছে যে ভাই ভাইরাস তো খুব ছোট, এর জন্য ঈদের আনন্দ মাটি হবে। এই সমস্ত অযৌক্তিক কথাবার্তা, যে যেখানে একটা ছোট ভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে ফেলেছে, আর আপনি বলছেন যে এই আনন্দ কি হবে সেটা। এই ধরনের জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে আসলেই সরকার যেটা একটু শক্ত সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, সেই জায়গাটা নেওয়া হয়নি, বরং আমাদের ঝুঁকিগুলোকে বাড়ানো হলো। যেহেতু আমাদের একটু আগে বলা হয়েছে খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, এবং যারা যাচ্ছেন তারা আসলে, আপনি দেখবেন যে আমরা যে ছবিতে দেখেছি, টেলিভিশনে দেখেছি, অন্য জায়গায় দেখেছি, ওই স্বাস্থ্যবিধি স্বাস্থ্য সুরক্ষা ওখানে মানবে কেমনে? ফেরির মধ্যে তো একজনের গায়ের উপর শুধু না, আর মানে একজনের গায়ের উপর 10 জন, ওইখানে আসলে ওই ধরনের মানে ইয়ে করার এটা না। আর মানে একটা ব্যাপার হচ্ছে একজনের যে আমাদের সন্তান তো আরেকজনের কোলেই দিয়ে রাখে, তাহলে সে স্বাস্থ্যবিধিটা মানবে কিভাবে? মানে, এবং এখানে একটা কনসেপ্ট, একটা ভুল ছিল। যেমন বরাবরই বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব, সামাজিক দূরত্ব শব্দটা হয় না, আমাদের এখানে ছিল শারীরিক দূরত্ব। জি। আমাদের 6 ফিট শারীরিক দূরত্ব মেনটেন করতে এবং সামাজিক দায়িত্ব পালন করতে হবে। আমরা এই সামাজিক দূরত্ব মেনটেন করতে গিয়ে এমন হয়ে গেছে যে আসলে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে, আমরা কি মেনটেন করবো? সামাজিক দূরত্ব মানে আত্মীয় স্বজনের বাসায় যাবো না, কথা বলবো না, এরকম? ওটা তো তা না। আসলে আপনি শারীরিক দূরত্ব মেনটেন করুন, এবং ওটা যদি মেনটেন করার ব্যাপারে স্পষ্ট করে বলা হয়, তখন কিন্তু আপনি আসলে 6 ফিট কতটা থাকবেন সেটা বলা হবে। ওই জায়গাগুলোতে আমার মনে হয়েছে শুরু থেকে এক ধরনের মানে সিদ্ধান্তহীনতার অভাব রয়েছে, এই যে কনসেপচুয়াল এক ধরনের চিন্তা ভাবনার অভাব রয়েছে, এবং যে কারণে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল কিংবা ভুটান, তারা কিন্তু এভাবে সংক্রমিত হয়নি। আমাদের হয়তো ওদের চেয়ে অনেক জনসংখ্যা অনেক বেশি, সেই জন্য আমাদের অনেক বেশি সতর্ক দৃষ্টি রাখা উচিত ছিল। সেটা আসলে আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও আমরা সিদ্ধান্তহীনতায় ভুগেছি। আমরা আসলে জনগণের মানে মানুষের পারসেপশনটাকে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয় না, এই জনগণের পারসেপশনটাকে বেশি মূল্য দেওয়া হয়েছে। রাশেদ মেহেদী, আপনার কাছে আমার আরও অনেক প্রশ্ন আছে, তবে আমরা এক ঝলকে একটু শিরোনামগুলো দেখে সকালে বিশেষ প্রতিবেদক রাশেদ মেহেদীর সাথে আমরা আবারও যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ মেহেদী, আপনি আমাদের ওভারঅল পরিস্থিতি যেটা সেটা জানাচ্ছিলেন, একটু ফেরত আসতে চাই। যেহেতু আগামীকাল ঈদ এবং এরই মধ্যে আমরা আসলে মানুষকে যেতে দিয়েছি, এখন আসলে আমাদের করণীয়টা কি? সারা বাংলাদেশে তো মসজিদের অভাব নেই, এবং বলা হয়েছে নিজ নিজ এলাকার মসজিদে নামাজ পড়তে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া সম্ভব না। যতটুকু আমরা জানি, আমাদের ঢাকা শহরের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে পার স্কোয়ার ফিটে প্রায় আমরা কত 48-44 জনের মতো মানুষ এখানে থাকি, যদি আমরা একটু ঘিঞ্জি এলাকার কথা চিন্তা করি। তো মসজিদগুলো যত আছে, স্বাস্থ্যবিধি মেনে চলে কি ঈদের জামাত করা সম্ভব হবে? এখন আপনি যেহেতু ঈদগাহ বন্ধ করে দিয়েছেন, সেক্ষেত্রে যখন মসজিদে একটা এলাকার লোক যাবে, আপনি ঢাকাতেই বলেন ঢাকার বাইরেই বলেন, লোকজন চলে গেছে, সেইখানে আসলে আপনি ওই যেমন ফেরির মধ্যে আমরা দেখেছিলাম ঠিক ওই রকম স্বাস্থ্যবিধি মেনে বা 6 ফুট দূরত্ব মেনে সেখানে করে নামাজ পড়বে। এবং সেখানে তো স্পষ্ট করে বলা আছে যে নামাজ সাধারণত আপনার পাশাপাশি দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণভাবে নামাজ পড়তে হয়। সেক্ষেত্রে আপনি 6 ফিট দূরত্ব মেনটেন করাটা তো আসলে অনেকে এটা মানতে চাইবে না। আর তারা
যারা চিন্তাই করে না আসলে যে তাদের মানে এখন সংক্রমণ হবে বা এটা তাদের পুত্র বলে মনে করে, তারা ওই দুশ্চিন্তাটা করবে না, তারা গায়ে গায়ে লাগিয়েই নামাজ পড়বে, এবং এটা আসলে কন্ট্রোল করা সম্ভব না। যেমন আমরা আমরা দেখেছি যে ইভেন আরবের অনেকগুলো দেশে ঈদের মধ্যে কিন্তু তারা এক ধরনের কারফিউ দিয়েছে এবং বাসায় নামাজ পড়তে বলেছে। জি। এটা আমাদের এখানে দেখছি, আমাদের যারা ইসলামী চিন্তাবিদ তারাও কিন্তু এর আগে বলেছেন যে আপনারা বাসায় নামাজ পড়বেন, কিন্তু হঠাৎ করে ঈদের আগে আমরা দেখছি যে বাসায় নামাজ পড়ার বদলে মানে সেটাকে প্রমোট না করে আবারও বলা হচ্ছে যে আপনারা সেখানে যান, স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্যবিধি মেনে তো আসলে এটা হচ্ছে না। আপনি স্বাস্থ্যবিধি মেনে যেটা সম্ভব ছিল সেটা হচ্ছে আপনি হয়তো আপনার ওয়ার্ক প্লেসে সেটা করতে পারেন না, যারা আসলে আপনার কর্মক্ষেত্র নিয়ন্ত্রণ করে, যারা স্কুল বন্ধ, সেটা করা যেতে পারে, কিন্তু এই সমস্ত যেগুলোতে আসলে মাস গ্যাদারিং হয়, আপনি একটা জনসমাবেশ কখনোই স্বাস্থ্যবিধি মেনটেন করে করতে পারবেন না ওইভাবে, যেখানে অবশ্যই। 6 ফিট দূরত্ব মেনটেনের কথা বলা হয়, সেটা হয় না। নামাজটা একটা বড় জনসমাবেশ, সেইটাতে স্বাস্থ্যবিধি রক্ষা করা যায় না। সেটা রক্ষা করতে হলে ওই জনসমাবেশের লোকজন যেন না যায় সেটা নিশ্চিত করতে হয়। সেটা 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 অবশ্যই। তবে সেটা আসলে কতটুকু আমরা নিশ্চিত করতে পারবো এটাই এখন আসলে সবচেয়ে বড় প্রশ্ন। সেটা যারা সম্ভব না, বাস্তবতা যেটা হচ্ছে সেটা সম্ভব না। আমরা যেমন বাড়ি যাওয়ার ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করতে পারি নাই, ওইটাও পারবো না আসলে। ওই দিনও মানুষ ঝুঁকি নিয়েই পড়বে, তারপরে যতটুকু ছড়ায় যতটুকু থাকে সেরকম অবস্থা। আসলে এটা সরকারকে আমরা আর কি দোষারোপ করব? সরকার থেকে তো অনেক উদ্যোগই নেওয়া হলো। আসল তো আমরা মানুষই তো সচেতন হচ্ছি না। আমাদের মানুষের দায়িত্ববোধটা আসলে কোথায়? আজ আমরা বিভিন্ন পত্র-পত্রিকায়, আজ আমরা বিভিন্নভাবে যেই গণমাধ্যমগুলো আছে সেখান থেকে দেখছি মানুষ একদম হুড়মুড় করে মার্কেটে যাচ্ছে, শপিং করছে, এবং তারা আবার বলছে যে এই ভাইরাসটা এত ছোট, এই মহামারী আসলে মাস্ক দিয়ে আটকানো সম্ভব হবে না। এক একজন এক এক কথা বলছে, বিভিন্ন টালবাহানা করছে। মাছের ট্রাকের মধ্যে করে, মাছের ড্রামের মধ্যে করে আমরা বাড়ি ফেরার জন্য করছি, এটা তো আমরা মানুষরাই সচেতন না। আসলে মধ্যে করে আমরা বাড়ি ফেরার জন্য করছি, এটা তো আমরা মানুষরাই সচেতন না। আসলে আর কি হলে বাংলাদেশে আর কত ঘটনা ঘটলে আমাদের দেশের মানুষকে সচেতন করতে পারবো আমরা? না, এখানে যে আমরা যেহেতু জানি যেমন মানুষ সচেতন না, সেই ক্ষেত্রে আসলে এটা তো নতুন কিছু না। বাংলাদেশের মানুষের এটা মানুষের দোষও না আসলে, কারণ আপনি একটা সমাজকে সচেতন করার জন্য যে পরিমাণ শিক্ষিত সমাজ তৈরি করা দরকার, আমরা সেটা আসলে কতটা দিকে নজর দিয়েছি? আমরা কখনোই ওইভাবে পুরো সমাজটাকে শিক্ষিত করার দিকে কিন্তু নজর দিই নাই। আমরা অবশ্যই। গড়পড়টা যেভাবে চলে সেভাবে আমরা চলেছি সমাজে। আমরা বরাবরই আপনারা দেখেছেন যে ব্যক্তিগত গাড়ি আছে আর না, এরকমই একটা অংশ খুব উচ্চ শিক্ষায় অন্যভাবে শিক্ষিত হয়েছে, আর একটা অংশ একেবারে অবহেলিত এমন ভাবে চলছে যে খুবই পশ্চাৎপদ পুরোনো দিনের শিক্ষায় তারা শিক্ষিত হয়েছেন। ফলে সমাজের এই বৈষম্যটা আমাদের শিক্ষা থেকেই তৈরি হয়েছে। সচেতনতার স্তরটা কিন্তু সে জায়গা থেকেই আসে। অবশ্যই। সেই ক্ষেত্রে আমাদের যে দায়িত্বের জায়গাটা হওয়া উচিত ছিল, যেমন ধরেন আমি যে প্রথমেই বলেছি, যে সময় আমাদের আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো বন্ধ করা দরকার ছিল, আমি খুব কম এফোর্টে যেগুলো বন্ধ করতে পারতাম সেটা চলে গেছে। এখন সেই বিষয়টা চিন্তা করে এখন লাভ নেই, কারণ সেটা হয়ে গেছে। এখানে সরকারের দোষ বা এর বিষয় না, বিষয়টা হচ্ছে যে সরকার যে সমস্ত পদক্ষেপ এখনো নিতে পারে সেই দিকে একটু করা দরকার। সেটা হচ্ছে আপনি জানেন যে আপনি যদি মানুষকে একবার কোনোভাবে একটু শিথিল করে দেন, জি। ওখানে বাংলাদেশের মানুষের একটা বড় ব্যাপার আছে যে আপনি আসলে অনেক মানুষ এখানে জীবিকা নির্ধারণ কষ্টে ভোগে। হ্যাঁ, মানুষ এই পরিস্থিতি থেকে অভ্যস্ত ছিল না, সে আসলে এখনো বুঝতে হয়নি। আমরা ওই জায়গাটাই ব্যর্থ হয়েছি, মানুষকে বোঝানোতে যে আসলে আপনি কতটা ঝুঁকির মধ্যে আছেন। মানুষ বুঝেছে আচ্ছা জ্বর তো, ইভেন আপনি একটা জিনিস খেয়াল করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলতে প্রথমে তো বোঝে নাই। আপনি বাংলাদেশে অশিক্ষিত জনতার কথা কি বলবেন? আপনার তারাও বুঝতে পারেনি অনেক সময়, এই দেশের অবশ্যই, মানুষ অবশ্যই। বুঝতে পারেনি। সেই ক্ষেত্রে শুরু থেকে এই রাশেদ জিনিসটাকে মেহেদী, অনেক আপনি বেশি আপনি আমাদের গুরুত্ব সাথেই দিয়ে থাকুন। এই প্রসঙ্গে আবারও আমরা আপনার কাছে আসি। তবে এই মুহূর্তে আমাদের সাথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইরোলজিস্ট ডক্টর জাহিদুর রহমান যুক্ত হচ্ছেন। ডক্টর জাহিদুর রহমান, শুভ সকাল আপনাকে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে মানুষরা এখন ঘরে পৌঁছে গেছে যে যার যার, তো এর আগে যখন করোনা ভাইরাসের সংক্রমণের একদম শুরুর দিকে ছিল তখন বলা হচ্ছিল যদি এক জেলা থেকে আরেক জেলায় মানুষ যায় তাহলে সে যেন 14 দিনের কোয়ারেন্টাইন থাকে। শুধু বিদেশ থেকে ফেরত না, ঢাকা থেকে কেউ গেলে, নারায়ণগঞ্জ থেকে কেউ গেলেও যেন সে 14 দিনের কোয়ারেন্টাইনে নিজেকে রাখে, সচেতনতার জন্য, যেন সংক্রমণটা ছড়িয়ে না পড়ে। তাহলে এখন যে এই মানুষগুলো গ্রামে গেল, তাদের কি উচিত হবে না ঢাকায় আসার আগে অন্তত 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা? জি, ধন্যবাদ। শুভ সকাল আপনাকেও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে প্রথমে ছোট্ট একটা এত হতাশার মধ্যে একটা ছোট স্বস্তির সংবাদ দিতে চাই। আমার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের আপ্রাণ প্রচেষ্টায় আমরা গতকাল থেকে আমরা RT-PCR করা শুরু করেছি। গতকাল পরীক্ষামূলকভাবে 6 জনের কাছ থেকে স্যাম্পল নেওয়া হয়েছে। আশা করি ঈদের পর থেকে আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো।
এবং আমি এটুকু বলতে পারি অন্তত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আসা কোনো রোগী, ভর্তি রোগী হোক বা বহির্বিভাগের রোগী হোক, তারা অন্তত আরটিপিসিআর করার জন্য অন্তত দুর্ভোগে পড়বেন না। খুবই এখন সুন্দর আসুন একটা মূল খবর প্রসঙ্গে। আপনি জানালেন আমাদেরকে। জি, এখন আসুন মূল প্রসঙ্গে। আসলে আপনার কথাটা 100% সত্যি, কিন্তু আমরা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আসছি। দেখেন, আমরা যেভাবে ঢাকা ছেড়ে বাড়িতে গেলাম, আপনাদের চ্যানেলে দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি যে কোন রকমের স্বাস্থ্যবিধি পরোয়া না করেই আমরা, এবং একটা পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকেও আপনার প্রাইভেট কার গুলো খুলে দেওয়া হয়েছে। প্রাইভেট কার গুলো বলতে গেলে প্রাইভেট কার, সেখানে মাইক্রোবাস আমরা দেখেছি, পিক আপে করে, এমনকি সিএনজি বাইকে করে একজনের জায়গায় 3 জন, পিক আপের ছাদগুলোতে আপনার প্রচুর পরিমাণ লোক একসাথে আসলে ঢাকা ছেড়েছে। ইনাদেরকে এখন বাড়িতে যে আসলে ঢাকা মানুষ কেন থাকে, বাড়িতে স্বজনদের সাথে যে থাকার জন্যই তো থাকে। তাদেরকে যদি আমি এখন আবার কোয়ারেন্টাইনের উপদেশ দিই, এটা তো না, তারা কতটা মানবেন এটা আসলে আমার আসলে বোধগম্য না। তবে অবশ্যই যেহেতু তিনি ঢাকা ছেড়েছেন, অবশ্যই 14 দিনের আগে তার ঢাকা ফিরে আসা উচিত না, যদি না একান্ত বাধ্য হয় আসলে। এটা আসলে অতটা বাস্তবসম্মত হবে কিনা জানি না, তবে আমরা যেটা করতে পারি, দেখেন এখন কিন্তু অলরেডি আপনার 30 তারিখ পর্যন্ত কিন্তু সাধারণ ছুটি। জি। সেই ছুটিটা যদি আমরা আরেকটু আপাতত আরেকটু বাড়িয়ে দিয়ে এমন একটা পর্যায়ে রাখি যে মানুষ যারা জীবিকার তাড়নায় আপনি ঢাকায় ফিরে আসতে হতো বা হবে, তারা যেন 14 দিন অন্তত সময় পায়, যে সময়টুকু ঈদের আগের 3-4 দিন আগ থেকে শুরু করে। তাতে হবে কি, অন্তত তারা, আমরা নিজেদের থেকে বলতে পারবো যে আপনি তো ঢাকা আসতে বাধ্য না। কারণ সাধারণ ছুটিটা, আমার প্রস্তাব হলো সাধারণ ছুটিটা যেন আর কম করে হলো আপনার 10-15 দিন এক্সটেন্ড করা, বাড়িয়ে অবশ্যই। দেওয়া হয়। তাহলে আমরা মানুষকে নিজের বাড়িতে থাকতে বলতে বাধ্য করার চেষ্টা করতে পারবো, এবং সেই সাথে বলতে হবে যে আপনি কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকা মানে এই না যে আপনি বাসার সবার সাথে আবার একসাথে থাকবেন। বাড়ি গিয়েছেন স্বজনদের উদ্দেশ্যে বা ঢাকায় থাকার ব্যবস্থা নাই বা যে কারণেই হোক, এখন তো মানুষ চলে গিয়েছে, আসলে কিছু বলার তো নাই। জি। কিন্তু যাওয়ার পরে অন্তত বলবো তাদের, আপনি নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানুন, বারবার হাত ধুবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, এবং কম করে হলেও 14 দিন পরে তারপর ঢাকা আসবেন। ডক্টর জাহিদুর রহমান এবং রাশেদ মেহেদী, আপনারা দুজনে আমাদের সাথে থাকুন। আমাদের সময় একটা ছোট একটা বিরতি নেবে, আবারও স্বাগত জানাচ্ছি। 71 সকালে বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইরোলজিস্ট ডক্টর জাহিদুর রহমান এবং দৈনিক সমকালের বিশেষ প্রতিবেদক রাশেদ মেহেদীর সাথে। আমরা একটু রাশেদ মেহেদীর কাছে আসতে চাই। রাশেদ মেহেদী, যেটা আমরা জাহিদুর রহমানের কাছে থেকে শুনছিলাম যে মানুষ যা যাওয়ার তা চলে গেছে, এখন এটা নিয়ে আসলেও কথা বলে আমাদের কিছু করার নাই, কিন্তু এই 10 থেকে 15 দিন ছুটি বাড়ানো, এটা কি সম্ভব কিনা? এবং সে সাথে আরও একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, যেহেতু অনেক জেলায় মানুষ চলে গেছে, সেহেতু এই জেলাগুলো থেকে ঢাকায় ফেরত আনার সময় যেন হুড়োহুড়ি না হয়, সেক্ষেত্রে কি সমন্বয়ের কোনো ব্যবস্থা করা যায় কিনা? আসলে উনি একটা ভালো প্রস্তাব দিয়েছেন যে আমরা যদি 15 দিন সময় এরকম হয়, মানুষের তো আস্তে ধীরে আসতে পারে। কিন্তু অন্য একটা বাস্তবতা হচ্ছে, যে মানুষগুলো গেছে তারা আসলে কারা? এদের ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আপনার সেই, আমরা যে কথা বারবারই বলছিলাম, যারা আসলে বিভিন্ন তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোতে কাজ করেন, ঢাকায় একেবারে ছোটখাটো কাজ করেন, বা খানিকটা হচ্ছে ফ্লোটিং জব করেন, তারা। এই মানুষগুলো কিন্তু আমরা বারবারই দেখেছি। একেবারে যখন প্রথম আমাদের লকডাউন শুরু করা হলো, তারপরে হঠাৎ করে দেখা গেল যে সরকারের সিদ্ধান্ত জানে না, কেউ জানে না, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে আসতেছে, হঠাৎ করে গার্মেন্টস গুলো খোলা হয়েছে। এখন সরকারি ছুটি নয় আপনি বাড়ালেন, কিন্তু এই যে প্রাইভেট এই চাকরিগুলোতে আসলে যেখানে যেখানে সেগুলো কি আসলে তারা এই সমন্বয়টা হবে কিনা? দেখা গেল যে আবার ওই গার্মেন্টস খোলা হলো, মানুষ হুড়োহুড়ি করে ঠিকই চলে আসলো। আপনি 15 দিন ছুটি বাড়ালেন, খুব কতটা কাজে লাগবে? আমাদের কিন্তু এই দীর্ঘদিন লকডাউনে জীবিকার প্রশ্নে একটি প্রশ্ন তৈরি হয়েছে, জীবন এবং জীবিকা। এখন সেই জীবিকার জায়গাটাকে একদম অনেকটা স্যাক্রিফাইস করা হচ্ছে, অর্থনীতির ক্ষতিটা মেনে নেওয়া হচ্ছে, যত জীবন যেন আগে বাঁচে। জীবনটাই আগে, জীবন না থাকলে জীবিকা থাকবে না, জীবন থাকলে হয়তো জীবিকা অন্য কোনো ভাবে আসতেও পারে, জীবন না থাকলে অন্য কোনো প্রশ্ন নাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে না, আমাদের কিন্তু লকডাউনের শুরু থেকে জীবন নয় জীবিকার গুরুত্বটা অনেক স্পষ্ট করে আনা হয়েছে, এবং সেটা তৈরি পোশাক শিল্পের সেই জনস্রোত যারা হেঁটেছে। এখনো যদি সেটাই হয়, এবং আমার মনে হয় যে যেভাবে মানুষ চলে গেছে, আপনি দেখবেন সরকার ছুটি বাড়ালো আবার ওইভাবে আসবে, আমরা তো কন্ট্রোল করতে পারি নাই। এবং জেলায় জেলায় মানে এখন ওইরকম ছড়িয়ে যাবে মানুষ, আসলে ওই চিন্তাগুলোর মধ্যে অন্য জায়গায় হয়ে গেছে। এখন যেটা গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিতে পারে,
এই যে ফ্লোটিং মানুষ যারা আসলে কারখানায় কাজ করে বা এই যে কাজ করে, গভর্নমেন্টকে একবার চিন্তা করছে তাদেরকে একটু স্বচ্ছন্দে কিভাবে আনা নেওয়া করা যায়? এই মানুষগুলো কেন পায়ে হেঁটে যাচ্ছে? কেন তারা পিক আপে গাদাগাদি করে মাসের ইয়ের মধ্যে কেন যাবে? প্রত্যেকটা কারখানা যারা কাজ করে তারা কি দায়িত্ব নিয়েছেন একবার অন্তত একটা বাস দিয়ে যেখানে সিটে বসে মানুষ অন্তত ওইটুকু একটা সিট থেকে আরেকটা সিটে দূরত্ব মেনটেন করা যায়, সেই চিন্তাটা কিন্তু একবারও করে নাই। আপনি বলছেন ব্যক্তিগত গাড়ি যারা আছে তারা যান, জি। তাহলে পরে যে মানুষগুলো এত কষ্ট করে যাচ্ছে যাদের ব্যক্তিগত গাড়ি নাই, তাদের কি তারা যেখানে কাজ করে, ইভেন গভর্নমেন্ট চাইলে আপনার বাংলাদেশে এতগুলো গাড়ি এখন বসে আছে গণপরিবহনের, সেই বাসগুলো গণপরিবহন ব্যবহার করার দরকার নাই। আপনি জানেন যে মানুষ কাটতে পারবেন না, তাহলে আপনি ব্যবস্থা নিয়ে সেইভাবে কি একবার নিয়ে যাওয়ার ব্যবস্থা আর এই করতে পারতেন না? সিদ্ধান্তটা কেন 11th আওয়ারে নিতে হবে আমাদের? এবং ইয়েস, এইটার বড় প্রশ্ন। আপনি শেষ মুহূর্তে এসে হঠাৎ করে একবার সিদ্ধান্ত এটা নিচ্ছেন আর একবার ওটা নিচ্ছেন। আপনি আগে থেকে তো কোনো কর্ম পরিকল্পনাই রাখছেন না। আপনার তো দায়িত্ব ছিল, আপনি জানেন যে আপনি কতটুকু আটকাতে পারবেন, আপনার মানুষের নেচার কি আসলে। জি। বারবার আপনি দেখেছেন এই লকডাউনের মধ্যেও, তারপরেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারলেন না কেন? আপনি এদেরকে একটু অন্তত, এখন গভর্নমেন্টের উচিত হবে যদি ঢাকায় আনার ক্ষেত্রে অন্তত এইটুকু মেনটেন করা যে তারা যেন একটু সুস্থির ভাবে আসতে পারে, তাহলে এই হুড়োহুড়িটা হবে না। আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না। যদি গার্মেন্টস কালকে খুলে যে চলে আসবে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা কারখানাকে বলেন যে আপনার নিজ দায়িত্বে গাড়ি দিয়ে আনতে হবে আপনার প্রত্যেকটা কর্মীকে, এটা আমরা দেখতে চাই। যদি না আনতে পারেন তাহলে ওই কারখানার ব্যবস্থা না হবে, তাহলে একটা কিছু হয়। কিন্তু না হলে মানুষ কোনো এই লোকগুলোর প্রতি কিন্তু দায়িত্ব, তারা পায়ে হেঁটে আসছে না কিসে করে আসছে, এই দায়িত্ব সরকারও নেয় না, তাদের কর্তৃপক্ষ নেয় না। এবং সেই ঝুঁকিটা কিন্তু ওখান থেকেই বারবার তৈরি হচ্ছে। যারা আপনার একটু সমাজের উন্নতরা তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, নানান ধরনের সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করছেন, যাদেরকে নিয়ে বেশি দুশ্চিন্তার কারণ তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, রাশেদ মাহদী, আমরা নগরে আমাদের আগুন লাগলে কিন্তু আলোচনায় সেই একটু আগুন আমার গায়েও লাগবে, জি তাই না? রাশেদ মাহদী, আমরা আমাদের আলোচনায় একটু আমাদের নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মিজানুর রহমানকে যুক্ত করতে চাই। মিজানুর রহমান, আপনি তো শুনছিলেন যে আমরা আসলে কি আলোচনা করছিলাম, তবে আপনার কাছে একটা ভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমি আসতে চাই। যেহেতু সাইক্লোন আমফানের কারণে কিন্তু ব্যাপক তাণ্ডব নোয়াখালী এবং ফেনী হয়েছে, একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে সেখানে যারা আক্রান্ত মানুষ আছে তাদের তো এখন ঘরবাড়ি বিধ্বস্ত, তারা তো তাদের প্রতিবেশী অথবা অন্যান্য মানুষের সাথে ঘর রুম ভাগাভাগি করে থাকছে, অর্থাৎ শারীরিক দূরত্ব যেটা করোনা ভাইরাসের সবচেয়ে মূল কাজ, সেটা তো তারা সেখানে করতে পারছে না। তো সেক্ষেত্রে এখন সেখানে তাদের ঘরবাড়ি তৈরি করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটু যদি আপনি আমাদেরকে জানাতেন। হ্যাঁ নাইন, আপনাকে শুভ সকাল। আপনি যেমন বলছেন আমপানের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বেশ ক্ষতি হয়েছে। তো ইতিমধ্যে সেখানে স্থানীয়ভাবে প্রশাসন যাদের ঘর ভেঙে গেছে সেই ঘর মেরামতের কাজ শুরু করেছেন। পাশাপাশি যে ওখানকার স্থানীয় সংসদস্য আয়শা আলী ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি মোহাম্মদ আলী সাবেক এমপি সহ রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো কিন্তু ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়িয়েছেন। নাইন, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা গতকাল বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে হাতিয়ার বয়ারচরে এবং বেশ কয়েকটি জায়গায় যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ঘর বা বসত ঘর ভেঙে গেছে তাদেরকে ঘরগুলো কিন্তু মেরামত করে দিয়েছেন। এবং পাশাপাশি যে বাঁধগুলো প্রতিরোধ বাঁধগুলো ভেঙে গিয়েছিল, বিশেষ করে এই দুর্যোগ মুহূর্তে পানি প্রবেশ করে মানুষের ঘর বাড়ি নির্মাণচল প্লাবিত হয়েছিল, সেই বাঁধগুলো তারা কিন্তু নির্মাণ করে দিয়েছে। অর্থাৎ প্রশাসন কিন্তু এবং স্থানীয় জনপ্রতিনিধি সংগঠনগুলো কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পুরোটা নির্মাণ হয়ে গেছে সেখানে না, সামান্য যে বাঁধগুলো স্বল্প পরিসরে, মানে একেবারে যেগুলো বড় আকারের নয়, ছোট আকারের গুলো সেনাবাহিনী বুঝতে পেরেছি। অর্থাৎ সেখানে যে বাঁধগুলো মেরামত করা কথা ছিল সেগুলো হয়তোবা তারা মেরামতের কাজ ধরেছে। মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভাইরোলজিস্ট ডক্টর জাহিদুর রহমানের কাছে যেতে চাই। জাহিদুর রহমান, এই মুহূর্তে কি জেলা পর্যায়ে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা আছে? কারণ আমরা জামালপুরে দেখলাম এক পিসিআরে 4 জন আক্রান্ত হয়েছে, একদিনের জন্য পিসিআর ল্যাব বন্ধ করা হয়েছে, আর আগামীকাল খুলে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে হয়তোবা দক্ষ জনবলের ব্যাকআপ আছে সেটা সামলানোর মতো। তারাও যদি আক্রান্ত হয় তাহলে কি হবে সেটা আমরা জানি না। তো জেলা পর্যায়ে আমাদের সুচিকিৎসার ব্যবস্থার পরিস্থিতি কি এক? আর দ্বিতীয়ত হচ্ছে এই আমপানের ফলে কিন্তু আমরা দেখেছি যে এখন অনেক মানুষই গাদাগাদি করে এক জায়গায় থাকছে, সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব কিন্তু তাদের পক্ষে মেনটেন করা এখন সম্ভব না। তার উপর আমরা সেখানে আরও মানুষ পাঠিয়েছি। তো এক্ষেত্রে আমাদের করণীয়টা কি এখন? জি, আসলে দেখেন, এই যে এই প্রস্তুতির ব্যাপারটা, এটা শুধু জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে না, এখন বলতে গেলে পুরো পৃথিবীতেই আপনার সব দেশের সব ব্যবস্থাই আপনার খুব একটা স্থিতিশীল অবস্থার মধ্যে নেই। আর সেই হিসাবে তো খুব আপনারা জানেন যে এই কোভিড-19 প্যান্ডেমিক আসার পরে
আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ভগ্নাবস্থা, এটা আসলে আসলে সবার সামনেই প্রকাশিত হয়ে গেছে। এখন যেসব ভুল করা হয়েছে বা প্রস্তুতি ছিল না, সেগুলো তো আপনার এখন আসলে আর আলাপ করে লাভ নেই। জি। কারণ এই প্যান্ডেমিক এখনো আমাদেরকে, প্যান্ডেমিকের সাথে আমাদের আরো কম করলেও 1.5-2 বছর থাকতে হবে। এখন যেটা করতে হবে যে হ্যাঁ, অবশ্যই দেখেন, একটা পিসিআর ল্যাব চালানোর জন্য যেমন আপনি নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট মানের অবকাঠামো বা ল্যাব প্রয়োজন হয়, সেরকমের কিন্তু দক্ষ টেকনোলজিস্ট এবং ভাইরোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট বা বায়োকেমিস্ট সহ লোকবলের প্রয়োজন হয়। এটা অবশ্যই আমাদের জেলা পর্যায়ে নাই, কিন্তু দেখেন যে 42টি ল্যাবে কাজ চলছে, সেই ল্যাবগুলোর প্রতি নীতি নির্ধারকদের প্রতি আমার অনুরোধ থাকবে, সেই ল্যাবগুলোতে কিন্তু সবসময় একটা কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। আমাদের দেশে আপনার আইডিসিআর, সিডিসি সহ বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু যদি নিয়মিত এই ল্যাবগুলো মনিটরিং এর মধ্যে রাখেন, তাহলে কিন্তু এই যে জামালপুরের মতো ঘটনাগুলো কবে আসবে। এবং এই ব্যাপারগুলো কি আপনার সবসময় একটা প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়। আমরা তো আসলে প্যান্ডেমিক শুরু হওয়ার পরে কোনো পর্যায়ে থেকেই সেরকম প্রশিক্ষণ দিতেও পারিনি, কাউকে নিতেও পারিনি। কিন্তু কাজ কাজ করতে করতেও কিন্তু প্রশিক্ষণ নেওয়া যায়, কিন্তু প্রশিক্ষণ দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, নেওয়ার মন মানসিকতাও থাকতে হবে। এবং সবাই মিলে আন্তরিক হলে এই যে জামালপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা যে কোনো পিসিআর ল্যাবের ক্ষেত্রেই ঘটতে পারে। এর জন্য আমাদের সব পক্ষ থেকে আন্তরিক হতে হবে, চিন্তা করতে হবে। আমরা একটা বৈশ্বিক মহামারীর মধ্যে আছি। এখন দেখেন, এই যে ঈদে কিন্তু সবাই বাড়ি যাওয়ার চিন্তা করছে, কিন্তু ল্যাবগুলোতে কিন্তু কাজ বন্ধ নেই, ল্যাবগুলোতে কিন্তু কাজ চলছে। জি। সুতরাং এই আন্তরিকতার জায়গাটার সাথে আমরা একটু আমাদের সামর্থ্যটাকেও একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা অবশ্যই। আমরা একটু রাশেদ মেহেদীর কাছে ফিরে যেতে চাই। রাশেদ মেহেদী, জানতে চাচ্ছি যে অনেক কিছুই তো আমরা আসলে দেখে নিলাম যে কি পরিস্থিতি এখন বাংলাদেশের এই অবস্থা, তবে বারবার যেটা আমাদের ভাইরোলজিস্ট ডক্টর জাহিদুর রহমানও বলেছিলেন যে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন ছিল, প্রশিক্ষণ আমাদের দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের টোটাল এডুকেশন সিস্টেমটাই তো ওলটপালট। এখানে আমরা এখনও পরীক্ষা দিয়ে মানুষকে বিচার করে আসছি যে তার মেধা কতটুকু। তো আমরা কি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা চিকিৎসক অথবা নার্স অথবা স্বাস্থ্যসেবী অথবা যারা স্বেচ্ছাসেবক, তাদেরকে আমরা এডুকেটেড করতে পারতাম না, তাদেরকে ট্রেনিং দিতে পারতাম না? এই উদ্যোগটা কি এই 3 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হতো না আমাদের? অবশ্যই, কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, এখানে উনি যেটা বলছিলেন যে বৈশ্বিক পরিচয় থেকে কিন্তু এক ধরনের, একটু আমি বলে নেই যে আমাদের এই যে এবার যে আপনার মহামারীটা হলো, যে প্যান্ডেমিকের কথা বলা হচ্ছে, সেখানে আপনি একটু খেয়াল করে দেখবেন যে বৈশ্বিক পর্যায় থেকে কিন্তু বিশেষ করে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আমাদেরকে সঠিক সময়ে সচেতন করতে পারে নাই। আপনি খেয়াল করেন, চীন 31শে ডিসেম্বর ঘোষণা করলো যে এখানে প্যান্ডেমিকটা তাদের ওখানে ওয়ানে ছড়িয়ে পড়ছে। জি। আপনার 1 মাস পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে ঘোষণা করলো যে হ্যাঁ, বিশ্ব মহামারী একটা ঘোষণা করা হচ্ছে তাদের জন্য, সেই সমস্ত স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য যাদের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। অর্থাৎ আপনার ডাব্লিউএইচওর জানাই ছিল না যে এই প্যান্ডামিকটা উন্নত দেশে গিয়েও বড় ধরনের আঘাত করতে পারে। তারপরে কিন্তু এটা উন্নত দেশে প্রথম বড় আঘাত করেছে, আমাদের দেশে তো পরে আসলো। তার মানে তাদের দিক থেকে তারা ইবোলা কিংবা নিপার সময় যেভাবে ভাইরাসের উৎস বলতে পেরেছে, যেভাবে সচেতন করতে পেরেছে, যেভাবে দ্রুত ওষুধ আনার ক্ষেত্রে চেষ্টা করেছে, সেটা কিন্তু এই ক্ষেত্রে করেনি। এবং শুধু তাই না, 2003 সালে যখন প্রথম আপনার করোনা ভাইরাস আসলো, 2012 সালে যখন প্রথমে সার্স, পরে মার্চ, এখন এই কোভিড-19, 3টারই কিন্তু আমরা এখন উৎস জানতে পারিনি। সেইখান থেকে আমরা বলতে পারি যে এটা একটা রহস্যময় ভাইরাস এবং এইটার ব্যাপারে এক ধরনের লুকোচুরি আছে যেটা আমাদের কারো ক্ষতিগ্রস্ত করছে। ফলে ওই যে ডাব্লিউএইচও ঘোষণার পরে বাংলাদেশে যেটা কি ছিল, আমরা যখন বুঝতে পারছি যে উন্নত দেশগুলোতে ছড়িয়ে পড়ছে, তখনই উচিত ছিল আমাদের পুরো অবকাঠামো তৈরি করে ফেলা। উনি যেটা বলেন প্রশিক্ষণের ব্যবস্থা, প্রত্যেকটা আপনার এক ধরনের, ভাই ডাক্তাররাও তো মানুষ, তাদের মধ্যে এক ধরনের ভীতি আতঙ্ক তো কাজ করে, অবশ্যই ওইটা দূর করার জন্যও কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত ছিল। আমরা কিন্তু সেটা দেখিনি। এবং যখন বলা হলো যে সরকারি হাসপাতালগুলো প্রস্তুত, তখন কি আমরা জানতে পারলাম যে না, সরকারি হাসপাতালগুলো এভাবে প্রস্তুত না। এই জায়গাগুলো আসলে তৈরি হয় নাই এবং এখনো কিন্তু সেটা করতে পারে, এখনো সম্ভব। ময়মনসিংহের যে ঘটনাটা ঘটেছে সেরকম ঘটনা যেন না হয়। এখনো টেলিমেডিসিন করে বাংলাদেশে, আমি মনে করি টেলিমেডিসিনের এবং আপনি যেটা বলেন অনলাইন ব্যবস্থার, আমি যেহেতু তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি, আমি জানি যে আসলে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত সেই ব্যান্ডউইথ অবকাঠামো কিন্তু আমাদের আছে। তথ্য প্রযুক্তিগত অবকাঠামো, ইন্টারনেট যে পরিমাণ আমাদের দরকার ব্যান্ডউইথটা, সেটা কিন্তু আছে টেলিমেডিসিনের জন্য। আমরা কিন্তু সেটা করতে পারি এখন, এবং বেসরকারি পর্যায়ে কিন্তু হচ্ছে, সরকারি পর্যায়ে এটা করা সম্ভব। এবং তাহলে পরে কিন্তু আসলে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাও দেওয়া সম্ভব। এবং
এখন আমাদের যে অবকাঠামো আছে সেটাকে যদি একটু নার্সিং করা যায়, যেটুকু আছে ওইটুকু যদি শুধু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এর মাধ্যমে আমরা কিছু সার্জারির কাজও কিন্তু এখান থেকে ডিরেকশন দিয়ে সম্পন্ন করা সম্ভব। সেটা হয়তো এই অবশ্যই। মুহূর্তে দরকার নেই, কিন্তু আমি বলছি যে ওই পর্যন্ত যেহেতু করার সময় প্রশিক্ষণ দেওয়াটা আসলে এখনো সম্ভব। যেটা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে যদি আমরা এখন থেকে শুরু করি, আসলে যে আমরা সব সম্ভবের সাত দেশই দিন- তো বাংলাদেশ, কিন্তু সেই সম্ভবটাই আসলে সম্ভাবনায় পরিণত হয় না। রাশিদ মেহেদী, আপনি আমাদের সাথেই থাকুন, ডক্টর জাহিদুরের কাছে ফিরতে আন্তরিকতার চাই। অভাবের জন্য হয় না আসলে। অবশ্যই, এটা অবশ্যই আন্তরিকতার অনেক অভাব আমাদের মধ্যেই থেকে যায়। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। এখন তো আসলে কি করণীয়, মানুষকে একটু বুঝিয়ে যান যে কি করতে হবে আমাদের। আসলে অবশ্যই দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে। আর কি কি প্রয়োজন, কারা যদি আক্রান্তের কিছু নমুনাও তাদের মধ্যে থাকে, সিমটমও তাদের মধ্যে থাকে, অনেকে আবার উপসর্গ ছাড়াও আক্রান্ত হতে পারে, যেহেতু কালকে ঈদের নামাজ আছে সকালে। তো মানুষকে কি করণীয় আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, আসলে আমাদের অবস্থাটা হয়েছে কি, যে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সময় কয়েকজন ভায়োলিন বাদক দেখছেন, জাহাজ ডুবে যাচ্ছে তারপরে কিন্তু তারা বেহালা বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছিল। আমাদের অবস্থাটা অন্তত আসলে সেরকমই পর্যায়ে রয়ে গেছে, যে আমরা চোখের সামনে দেখছি, এই যে প্রতিদিন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মতামত জানতে চাওয়া হচ্ছে, মতামত আমরা জানাচ্ছি, কিন্তু এগুলো কতটুকু মানুষে আসলে অনুধাবন করতে পারছে আমরা জানি না। আবার সেই সাথে এটাও বুঝতে হবে, আমার সাংবাদিক ভাই এরকম বলছিলেন যে সব দোষ আসলে মানুষকে দিয়েও লাভ নাই। মানুষকে একটা দেখেন, আপনি যে যা এই ঈদে যাওয়ার দৃশ্যগুলো দেখেন, একটা মানুষ কিন্তু আসলে শখ করে তার 2-3 মাসের বাচ্চাকে নিয়ে এভাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে বাড়ি যায় না। সেই ব্যাপারগুলো তো আসলে নীতি নির্ধারকরাই ভেবে দেখবেন কি করা যাবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে দেখেন, এটা এমন একটা ভাইরাস, সবার আগে আপনার মাথায় রাখতে হবে, আপনি এই যে বাড়ি গেলেন, এই ভাইরাসটার লক্ষণই কিন্তু হলো যে অন্তত এখন বলা হয় 40 থেকে 50 ভাগ ক্ষেত্রে আপনি কোনো লক্ষণই প্রকাশ পাবেন না। কিন্তু আপনি কিন্তু আপনার ভিতরে ভাইরাস থাকতে পারে, এবং আপনার মাধ্যমে আপনার পরিবারের আপনজন তারা কিন্তু আক্রান্ত হতে পারে। অনেকে মনে করতে পারেন যে এতে তো মৃত্যু হার আসলে প্রতিদিন এরকমের 15-20 জন রোগী, তো অনেক রোগী মারা যায়। কিন্তু দেখেন, আপনি বাড়িতে গেলেন, এই বাবা মা দাদা দাদি সবার সাথে ঈদ করতে, তাদের মধ্যে আপনারা জানেন এই ভাইরাসটি বেশি ঝুঁকিতে থাকে হলো যারা একটু বয়স্ক। আপনার বাবা মা যদি আপনার মাঝে আক্রান্ত হয়ে যান, তাহলে যেই খুশি, যেই উদ্দেশ্যে আপনি ঈদ করতে গেলেন, এই জি। উদ্দেশ্যটাই কিন্তু আপনার ঈদটাই কিন্তু আপনার একটা শোকে পরিণত হবে। এজন্য একটাই উপদেশ, যে আপনি বাড়ি গিয়েছেন, প্রথম কথা আপনি 14 দিনের আগে ঢাকা আসবেন না, আসার চেষ্টা করবেন, এবং বাড়িতে গেলেও আপনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন, বারবার হাত ধুবেন। আর ঈদের মধ্যে যেটা হয় যে শাকসবজি বা ভিটামিন সি জাতীয় খাবার বা এই পুষ্টিকর খাবারগুলো একটু কম খাওয়া হয়, এগুলোর দিকে একটু নজর রাখবেন। কারণ আমরা এমন খাবার খেতে হবে যাতে আমাদের ইমিউনিটি সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়ে। আর এবং মসজিদের আমরা ব্যাপারে যেটা আসলে সবচেয়ে বেশিভাবে যেটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব সেটা হচ্ছে অন্তত একটা ঈদ কোলাকুলি ছাড়া থাকুন, একটা ঈদ পায়ে হাত দিয়ে সালাম করা ছাড়া থাকুন, সালামি আপনাদের পর্যন্ত পৌঁছে যাবে। ডক্টর জাহিদ